কয়েকদিন থেকেই জানো আমার রাত্রে না ভালোভাবে ঘুম হচ্ছে না। রাত্রে শুধু এপাশ ওপাশ করছি, কিছুতেই ঘুম আসতে চাইছে না। ওই ভোরের দিকে একটুখানি ঘুম আসছে, আর সকালবেলায় না একদমই উঠতে পারছি না, উঠতে ইচ্ছা করছে না। তবে ওই যে আমাদের গ্রামের বাড়ি, গ্রামের বউদেরকে তো সকাল সকাল উঠতেই হবে। সকালবেলায় সূর্য ওঠার আগে মারুলি দিতে হবে। তো উঠেছিলাম ওই 5:30টার সময়। 5:30টার সময় উঠে সদর দরজা খুলে গোল গোল করে মারুলি দেয়া হয়েছে। তো মারুলি দিয়েছি, তারপরে উঠোনগুলোও ঝাড় দিয়েছি। আর এখন ঘরে চলে এসেছি, ঘরগুলো দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভিতরগুলো আগে ঝাড়ু দিয়েছি, এখন এই যে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। আর কি জানো তো, আমি তো টিভি পেশেন্ট। তো টিভি পেশেন্টের 8 ঘন্টা ঘুমানোটা খুবই জরুরি। তো ডাক্তারেও বলে দিয়েছে রাত্রে 8 ঘন্টা ঘুমোতেই হবে। তবে আমার না হচ্ছেই না অতটা ঘুম, জানো তো। তার জন্যই আমার হাই নিঃশ্বাসটা উঠছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। মেঝের এই জায়গাটা দেখো একটু লাল লাল হয়ে আছে। তোমরা তো দেখেছিলে কালকে আলতা পরেছিলাম, তখন কিন্তু পায়ে আমি একটা পাপোশ নিয়েছিলাম। পরার সময় যেটুকু লেগেছিল পাপোশে লেগেছিল। পরা হয়ে যাওয়ার পর যখন হেঁটে যাচ্ছিলাম তখন পায়ের ছাপ হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে আমি মুছে দিয়েছিলাম, জানো তো। তারপরেও দেখছি যে ওঠেনি, একটু একটু লাল লাল হয়েই আছে। তো যাই হোক, প্রত্যেক দিন মুছতে মুছতে তখন উঠে যাবে। তো আমার দেখো সব কিছুই কিন্তু মোছামুছি হয়ে গিয়েছে। ঘর, বারান্দা, এখন এই যে সিঁড়িগুলো মুছে নিলেই আমার মোছা কমপ্লিট হয়ে যাবে। যে কোনো উপোস করলে নাকি তার পরের দিন শাক খেতে হয়। তো কাকিমাদের বাড়িতে জানো তো অনেক কুমড়ো গাছ হয়েছে। কাকিমা আমাকে একদিন বলেও ছিল যে কুমড়োর শাক ডগা খাবে তো নিয়ে যেও। তো আমার আর নিয়ে যাওয়া হয়নি। আর কি জানো তো, কুমড়োর শাক ডগা রান্না করতে গেলে বাছতেই অনেকটা সময় লেগে যায়। তো সেরকম সময় হয়নি বলে নিয়ে যাওয়াই আমার আর হয়নি। তো যেগুলো আর কি উঠোনের দিকে ছিল তখন অনেক ছিল, ওগুলো সব চালে উঠিয়ে দিয়েছে। ওগুলো আর কি কুমড়ো হতেও শুরু করে দিয়েছে। তবে এই যে এই দিকটায় দেখো অনেক কচি কচি পাতা ডগা রয়েছে। তো কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে কোনগুলো নেব। তো কাকিমা বলল ওই যে ওই দিকে আছে নিচে, ওইগুলো নাও। তো এখান থেকে দেখো আমি কিন্তু কচি কচি ডগাগুলো আর কুমড়োর পাতাগুলো নিয়ে নিচ্ছি। আজকে আর অন্য কোনো শাক মেশাল দেব না আর কি। তো শুধু কুমড়োর ডগা, কুমড়োর শাক, আলু দিয়ে আজকে তরকারিটা করা হবে। তো এখান থেকে যতটা আমার প্রয়োজন ততটা নিয়ে নিলাম। একদম দেখো টাটকা, আর বৃষ্টি হয়েছে দিয়ে আরোই মনে হচ্ছে যেন সবুজ লাগছে। তো বেশি নিলাম না, এই যে হাতে দেখছো এই কটাতেই কিন্তু আমাদের হয়ে যাবে। আজকে রবিবার, রুদ্রসোনার বাড়িতেই আছে। আর কোনো দিন তো সকালবেলায় ওকে পড়াতে বসানোই হয় না, সকালবেলা ও স্কুলে যায়। বাড়িতে আছে তো সেই কারণে আমার কাজগুলো ফেলে রেখে ওকে পড়াতে বসিয়েছিলাম। তো পড়ানো হলো, আমার অনেক কাজ বাকি আছে জানো তো। তো এখন হচ্ছে সেই সমস্ত কাজগুলো করব, করে আমি স্নান করব। অনেকটা বেলা হয়ে গেছে, আর সকাল থেকে মেঘমেঘ করছে, তবে বৃষ্টি হচ্ছে না। এখনও মেঘমেঘই আর কি হয়ে আছে, অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে। তো উনুন সালে ছাই তোলা হয়নি, উনুন সাল লেপা হয়নি। তো উনুন সালে ছাই তুলবো, উনুন সাল লেপবো। আর ঝাড় মারুলি এগুলো তো সকালেই হয়ে গেছে। বোতলে জল তোলা, চা করা, চা খাওয়া এগুলো আগেই করে নিয়েছি। তো ওকে পড়ানো হলো, তারপরে ও গেল কাকিমাদের বাড়িতে। এখন যে এই শুরু হলো সকাল থেকে যাওয়া, কতবার যে যাওয়া আসা করবে তার কোনো ঠিক নেই। এদিকে আবার বৃষ্টি ওকে বলেছে যে রামপুরহাটে রথের মেলা বসেছে, দেখতে যাব। ও সেই বায়না করছে মা যাব। তো আমি বলছি না, যাব না বাবা। তো ও সেই বলছে যাব যাব। তো যাই হোক, বৃষ্টি বললো তোর মা যদি না যায় আমি তোকে নিয়ে যাব, তাই বললো। তো জানি না ওরা যাবে কি যাবে না, তবে আমি যাব না, আমার ভালো লাগছে না। তো সেই কারণে যাব না। আর মেলা খেলা যাওয়া নয় তো গো, খরচাপাতি তো আছে, তাই না? তো সেই কারণে আরোই যাব না। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে স্নানটা করব। কালকে বানানো হয়েছিল লুচি আর সাবুর পায়েস। তো তোমরা অনেকেই তো সাবুর পায়েসটা দেখে কমেন্ট করে বলেছিলে যে দেখতে খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, খেতেও খুব ভালো হয়েছিল। প্রথমবার বানিয়েছি, ভেবেছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, সকালেও দেখছি অনেকটাই থেকে গিয়েছে সাবুর পায়েস, আবার লুচিও আছে বেশ কয়েকটা।
তাই ভাবলাম আজকে তাহলে জলখাবারে সাবুর পায়েস আর লুচিটাই খেয়ে নিই। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবারও লেগে পড়লাম কাজে। ওই যে শাকগুলো কেটে নিয়ে এলাম সেগুলো তো কাটা বাছা করতে হবে, তাই না? আর এই কুমড়োর শাক পাতা কিন্তু বাছতে অনেকটাই সময় লাগে। তো পাতাগুলোকে দেখো আমি আলাদা করে নিয়েছি, আর পাতাতেও কিন্তু একটা শীট থাকে, সেই শীটটা বাদ দিতে হয়। তো সেইটাকে বাদ দিয়ে দিয়েছি, তারপরে ছোট ছোট করে আমি এই যে পাতাগুলোকে কেটে নিচ্ছি। কাটার পরেই কিন্তু কাজ শেষ নয় গো, হাত দিয়ে সেই ধেসে ধেসে নরম করতে হবে শাকটা, নইলে খসখস করবে। তো সব কাটা হয়ে যাবে, তারপরে তখন শাকগুলোকে নরম করে নেব। আর নরম না করলে খেতে ভালো লাগে না। আর এই যে ডাঁটাগুলো রয়েছে, ডাঁটাগুলো এখন কাটবো, ছাড়াবো, এখনও অনেকটাই সময় লাগবে। আমি একদিকে শাক বাছছি, আর একদিকে দিদি এই যে মুড়ি বেড়ে নিচ্ছে বাবার, মায়ের আর দিদির। তো আমার শাক কাটার পর আরও সবজি কেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি। একদিকে ভাতের জন্য হাঁড়ি বসালাম, আর একদিকে শাক করব, সেই জন্য জল দিয়েছি। জলে একটু লবণ, হলুদ আর একটু খাবার সোডা দিলাম। খাবার সোডাটা দিলাম এই কারণেই যাতে শাকটা নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এখন শাকটা সিদ্ধ হতে দেব। তো দেখো শাকটা দিয়ে দিলাম জলের ওপরে। তো এবারে একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ হতে দেব। আর এভাবেই কিন্তু কুমড়ো শাকটা রান্না করি। আর একটু সিদ্ধ করলে ভালো হয় আর কি, শাকটা নরম হয়, ডাঁটাটাও বেশ নরম হয়, খেতে বেশ ভালো লাগে। আর জানো মানে শাক দিয়ে আজকে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরাতে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে। ডাঁটাটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো শাকটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা একটু ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। না মুছলে ওই যে ওর ওপরেই তেল দিলে কড়াইটা পুড়ে যাবে, সেই জন্য ভালো করে মুছে নেওয়ার পর আবার কড়াইয়ে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, তারপর রসুন, শুকনো লঙ্কা দিলাম। আর পাঁচফোড়ন না দিলে না শাক মনে হয় খেতে ভালোই লাগে না, যে কোনো শাক বলো না কেন। আর রসুন দিলে তো তার টেস্ট আলাদা হয়ই। তো যাই হোক, সব কিছু দেওয়ার পর রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাক আর আলু। আলুগুলোকে একটু গলিয়ে দিলে ভালো হতো, তবে কি বলো তো, আলুগুলো যদি আমি গলাতে যাই তাহলে কিন্তু ডাঁটাগুলো গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। ডাঁটা যদি চিবোতেই না পারবো তাহলে আর ডাঁটা খেয়ে কী সুখ বলো। তো সেই জন্য আলুগুলোকেও গলাইনি, সামান্য চিনি দিলাম, এবারে নামিয়ে নেব। শাক হয়ে গিয়েছে, আর এখন করব তিল বাটা দিয়ে আলু দিয়ে তরকারি। তো আবার কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপরে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, আর আজকে জানো তো পেঁয়াজ দিয়েছি। কারণ অন্যান্য দিন যখন তিলের তরকারি করি তখন কিন্তু বৃহস্পতিবারেই করি, নিরামিষের দিনকে। তো সেই কারণে পেঁয়াজ দিই না আর কি। তো জানি না আজকে কেমন লাগবে, পেঁয়াজ দিলাম। তো ওইদিকে জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে আলুটা। এখনও তিল বাটাটা দিইনি, তিলটা বেটেই রেখেছি। আর এদিকে রুদ্রর জামা প্যান্টগুলো একটু উল্টাতে এলাম, মেলে দিয়েছি বেশ অনেকক্ষণ আগে, তবে ওই যে ভালো রোদ পড়ছে না জানো তো, এখনও ভেজা ভেজাই হয়ে আছে। তাই ভাবলাম একটু উলট পালট করে দিই, যা একটুখানি রোদের তাপ আছে টিন বলেও কিন্তু শুকিয়ে যাবে, আবার যদি তারে ঝুলিয়ে দিতাম শুকোতোই না। রান্নাবান্না সেরে হাঁড়ি কড়াইও মাজা ঘষা করে নিয়েছি। এখন দেখতে হবে যে রুদ্রসোনা কোথায় আছে। ওর বাবাকে বলছিলাম রুদ্র কই গো, অনেকক্ষণ থেকে ওর মানে সারা শব্দ আওয়াজ পাওয়াই যাচ্ছে না, ঘরে তো নেই। আমরা ভাবি যে ঘরে না থাকলে কাকিমাদের বাড়িতে থাকে। তো ওর বাবাকে বললাম কাকাদের বাড়িতে কি আছে, ও বলছে ওখানে নেই। তো ও গেছে বিল্টুর বাড়িতে, তারপরে আর কি খবর নেওয়া হলো বিল্টুদের বাড়ি গেছে। আর বিল্টুর নতুন নতুন সাইকেল নিয়েছে, তো রুদ্র যেমন সাইকেল আছে তো ওই রকমই পিঙ্ক কালারে ও সাইকেল নিয়েছে, তো ওটাই চালাচ্ছে। তো ওদের বাড়ি গেছে খেলা করতে। তো চলো বিল্টুদের বাড়িতে যখন আছে ওর বাবাকেই বলি যে নিয়ে আসবে, তারপরে ওকে স্নান করিয়ে দেবো, তারপরে খাইয়ে দেবো। আর সকালের দিকে রোদ ছিল না, এখন আবার হালকা হালকা রোদ বের হয়েছে, দেখো গরম লাগছে, আমি ঘেমে যাচ্ছি। তো চলো দেখি ওর বাবাকে বলি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবার শেষে দেখো আমি খেতে বসেছি। আর সত্যিই গো শাকটা খেতে এত ভালো লাগছিল কি বলবো, শাক দিয়েই আমি পুরো অর্ধেক ভাত দেখো খেয়ে নিয়েছি। আর ওই যে তিলের তরকারি নিয়েছি, আর আলু সিদ্ধ করেছিলাম, আর হচ্ছে কালকের আমড়ার চাটনি ছিল সেটাকেও নিয়েছি। খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে। তো কদিন আগে তো তোমরা দেখছিলে যে কলপাড়ে বাসন মাজছিলাম, কলপাড়ে মাজাটাই শেয়ার করছিলাম। এখন কলপাড়টা সেরকমভাবে শেয়ার করাই হয় না, কারণ পুকুরেই এখন বেশিরভাগ বাসন মাজা হয়, কারণ পুকুরে অনেকটা জল হয়ে গেছে। আর জানো তো আমরা না প্রথম থেকেই পুকুরে বাসন মেজে অভ্যস্ত, মানে পুকুরেই আমাদেরকে ভালো লাগে। তো এই যে দুপুর টাইমটাই ভাবলাম যে জল আছে যখন এখানেই মেজে নিই, তাই দুপুরের বাসনটা এই যে কলপাড়েই মেজে নিচ্ছি। আর বেশি বাসন থাকে না, ওই কয়েকটা থালা বাটি, আর এই যে বড় বাটিটা এটাই দেখছো শাক ছিল, শাক তো মানে খেয়ে নিয়েছি সব।
শাক তো রাত্রে খেতে নেই, তো সেই জন্য শাক যতটা ছিল সবাই আর কি বেশি বেশি করে নিয়ে শাকটা খেয়ে নিয়েছি। আর শাকটা না সবারই পছন্দ হয়েছিল। তো যাই হোক, সব মাজা হয়ে গেছে। তারপরে দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে নেব, তারপরে ঘরে রেখে দেব। এই যে আমার সব বাসন ধোয়া হয়ে গেছে, চলো ঘরে রেখে দিই। যখন জামা প্যান্টগুলো উল্টাচ্ছিলাম তখন কিন্তু বেশ ভেজা ভেজা ছিল। আমি কিন্তু মাঝখানে আরও দুবার জামা কাপড়গুলো উল্টে দিয়েছিলাম, আর এখন কিন্তু শুকিয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি। নইলে কি বলো তো, এই যে এখন ঘরে থাকবো, তো বৃষ্টি যদি চলে আসে, যদি বুঝতে না পারি তাহলে কিন্তু ভিজে যাবে। তো যেগুলো একেবারেই শুকিয়ে গেছে সেই জামাগুলো রুদ্র তুলে নিলাম, যেগুলো ভিজা সেগুলো এখন রেখে দিলাম। বিকেলবেলায় দেখো কে এসছে, ওই যে দেওর আর যা এসছে। তোমরা তো এদেরকে চেনোই, অনেকেই চেনো তোমরা, মাসির ছেলে আর মাসির ছেলের বউ। তো হঠাৎ করে দেখছি ওরা এসছে, আমি তো পুরো অবাক যে কী ব্যাপার। তো হঠাৎ করেই, আর কি বলো তো, পাশের গ্রামে ওরা এসছিল, পাশের গ্রামে নাকি কি কাজ ছিল ওদের, সেই কারণে এসছিল। দিয়ে আমাদের বাড়ির এইদিকে এসছে, আবার বাচ্চাটাকে নিয়ে আসেনি জানো তো। দিয়ে আমি বলছি কেন ওকে নিয়ে আসোনি, আর বাবা এটা বলছিল যে বাচ্চাটাকে এই জন্যই নিয়ে আসিনি, যে যদি বাচ্চাটাকে নিয়ে আসতো তাহলে আমরা যেতে দিতাম না, আজকের দিনটা থেকে যেতে বলতাম। তো সেই কারণেই নিয়ে আসিনি। তো যাই হোক, নিয়ে আসেনি, অসুবিধা ছিল হয়তো, সেই জন্যই নিয়ে আসিনি। তো এসছে যখন, ভাবলো যে যাই সবার সাথে দেখা করে আসি, মাসিকে দেখে আসি, সবার সাথে কথা বলে আসি। তো তাই আমাদের বাড়ির দিকে এসছিল। এসেই তো দেখো চলে যাব বলছিল, চাও খাবো না বলছিল। দিয়ে আবার সবাই বললাম যে না না, চা খেতে হবে, চা খেতে হবে। দিয়ে আবার চাটা খেতে রাজি হলো। যা আর দেওর কিছুক্ষণ বসলো, তারপরে কিন্তু বাড়ি চলে গেল। আর আমরা দেখো এখন চলে এসেছি ছাদে। সেই দিনকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোয় ফুল ফুটছে গো। ওই যে নীলকণ্ঠ ফুল লাগিয়েছিলাম অপরাজিতা, তো সেটাতে ফুল ফুটেছে, বেশ 3-4টে ফুল ধরা হলো। তারপরে নয়নতারা গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে ওই যে বুঝতে পারছো বস্তার মধ্যে আছে, 2টো ফুল ফুটেছে। তো একটা লেবু গাছ আনা হয়েছে জানো তো, লেবু গাছটা এখন লাগাবো। তো সেই কারণেই এই যে মানে ক্যারেটটা নিয়ে আসা হলো, এটাতে আর কি লাগানো হবে। তো বাবা আমাকে বলে দিল যে প্রথমে কিন্তু একটা প্লাস্টিক দিতে হবে, তো সেই কারণে একটা প্লাস্টিক আমি মাপ করে কেটে নিয়েছি। দিয়ে রুদ্রবাবা বললো যে ধরো, আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। তো সার মাটি কিছু নিয়ে আসা হয়েছে, কিছু ওই আমাদের বাড়ির পিছন দিকে বালসারের ওখান থেকে 1 বালতি মাটি নিয়ে আসা হয়েছে, এখানে 4 বালতি মাটি নিয়ে আসা হয়েছে। তো অনেক কষ্টও হলো জানো তো মাটিগুলো আনতে, রুদ্রবাবা নিয়ে এলো। তবে ওকে বলেছি আমি যে অল্প অল্প করে নিয়ে আসবে, খুব বেশি করে আনবে না। তো এই যে দেখো লেবু গাছ লাগানো হলো, জানি না কেমন হবে না হবে, তবে লাগালাম, যত্ন নিতে হবে। আর যত্ন নিলে অবশ্যই হবে বলো। তো খুব রোদ হলে আবার কি হয় জানো তো, মানে কালকে জল দিলাম, আজকে দিতে দিতেই দেখি যেন একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, এই যে আমাদের লেবু গাছ লাগানো হয়ে গেছে। দেখো সার মাটি মানে খড় সব কিছু গোবর টোবর দেওয়া আছে, ওই মাটি দেওয়া হয়েছে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। সন্ধেবেলা আজকে আমি আর প্রোটিন পাউডার খেলাম না, আজকে আমি খাচ্ছি একটু ঝাল মুড়ি টাইপের জানো তো। মানে সকালবেলা রুদ্র আমাকে বলেছিল, মা আমাকে ঝাল মুড়ি মেখে দাও চানাচুর দিয়ে, তারপরে ওই গরম মশলা যা যা মশলা থাকে রান্নার ঝুড়িতে সেই সব দিয়ে ওকে একটা মুড়ি মেখে দিয়েছিলাম আমি। তো ওই মুড়িটা আমি একটুখানি নিয়েছিলাম, নিয়ে আমার এত টেস্টি লেগেছিল যে আমি সকালেই ভেবেছিলাম আমি সন্ধেবেলায় ঠিক ওইভাবেই মুড়ি মাখবো, দিয়ে খাবো। তো সন্ধেবেলায় ঠিক আমি ওইভাবেই যা যা আর কি রান্নার ঝুড়িতে মশলাপাতি থাকে সব মশলাপাতি দিয়ে মুড়িটা মেখেছি, খেতে কি দারুণ লাগছে গো। এখন তোমাদের দৈবকী যাবে সবজি বাজারে, মানে সবজি আনতে। কত নিলা? পেলাম না, 20 টাকা পেলাম। 100 টাকা আছে বলে দেখো। আচ্ছা, ভালো করে দেখো। তো কয়েকদিন থেকে তো বাড়িতে সবজিপাতি নেই, তোমাদেরকে বলছি নেই নেই নেই। আর এখান থেকে ওখান থেকে কুড়িয়ে তো রান্না বান্না করা হলো, আর সেটা কিন্তু গ্রাম বলে সম্ভব হলো, শহর বাজারে হলে কিন্তু সম্ভব হতো না যে কুড়িয়ে কাড়িয়ে রান্না করব। তো যাই হোক, নিয়ে নিয়েছি বড় একটা ব্যাগ। অত বড় 100 টাকা ভরবে? আর কি জানো তো, মানে আরো ব্যাগ আছে, ওই ব্যাগগুলো না আমি দেখতে পাচ্ছি না, খুঁজে পেলাম না। তো এটাই পেলাম, বড়টা কি আর করা যাবে, বড়টা এখন নিয়ে যাই, ছোটগুলো কোথায় আছে খুঁজে পেলাম না। তো নিয়ে আসবো, দেখি কি পাওয়া যায়। আর ওই দেওয়ারটা তো মানে বিক্রি বাক্রি করে দেয়, যা থাকে করে দেয়, তারপরে যা বেঁচে থাকে সেগুলো আর কি নিয়ে আসে, খুব একটা ভালো পাওয়া যায় না। তো কি আর করা যাবে, যেতে না পারলে ওই আর কি খেতে হবে। তো চলো নিয়ে আসি, তারপর হচ্ছে রুদ্রসোনাকে পড়াতে বসবো। তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো
তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।